অবরোধ করেছেন। কেন আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই গায়ে দিচ্ছেন কেন? কেউ শরীরে হাত দিবেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় আটকানো হয়েছে আমাদের এখানে বালির ট্রাক দিয়ে এখানে আটকানো হয়েছে। শাহরিয়ার থাকবে না পড়ে যাবো ভিতরে যাবো পড়ে যাবো ভিতরে যাবো ভিতরে যাবো পড়ে যাবো। পাটোয়ারিকে মারাটা বিএনপির সবচাইতে বড় ভুল। বিএনপির বললে ভুল হবে, বিএনপির যে কোনো কর্মীর পাটোয়ারির গায়ে হাত তোলাই ভুল। এর আগে পাটোয়ারির গায়ে হাত তুলছে মির্জা আব্বাস, এখনো সে কোমায় আছে, মানে হাসপাতালে আছে, এখনো সুস্থ হয়ে সংসদে বসতে পারে নাই। পাটোয়ারি এমন একটা লোক যাকে মাইরা কেউ ভালো থাকে না। তো এখন বিএনপি যদি বিএনপির যে কোনো কর্মী যদি পাটোয়ারির গায়ে হাত দেয় তাহলে তারাও ভালো থাকবে না, এটা জানে বিএনপির কর্মীরা। মজার বিষয় হচ্ছে এইটা, কারণ ওই হামলায় পাটোয়ারি সবচাইতে সুস্থ আছে, তার গায়ে একটা ফুলের টোকাও পড়ে নাই। আঘাত পাইছে সার্জিস, আঘাত পাইছে এনসিপির অন্যান্য নেতা কর্মীরা। এখন কথা হলো গিয়া যে আওয়ামী লীগের মতো বিএনপিও যদি তাদের সমালোচনা নিতে না পারে তাহলে অদূর ভবিষ্যতে তো বিএনপির অবস্থা তাই হবে যা আওয়ামী লীগের হয়েছে। এটাই তো ভাই আপনাদের সদস্য ভিতরে থাকা লাগবে। আপনারা তো ছবি নিয়েছেন তাই না? ছবি এবার আমাদের যেহেতু এফআইআর লিখবে আমাদের কাছে ভাই আপনাদের সদস্য ভিতরে থাকা লাগবে। হবিগঞ্জ নাসির পাটোয়ারি এবং সার্জিসের উপরে যেই হামলাটা করিয়েছেন বা করা হয়েছে সেটার জন্য লাভবান হয়েছে কে? লাভবান হয়েছে এনসিপি। বিএনপি রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষ নিয়ে কোনো চিন্তা নাই, তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা কিভাবে ক্ষমতায় জোর করে যাবে আর ক্ষমতায় টিকে থাকবে, এটাই হলো তাদের একমাত্র চিন্তা। তো দেশের লোক বা রাষ্ট্রের লোক এবং রাষ্ট্রের চিন্তা যদি না করা হয় তাহলে কয়দিন ক্ষমতায় থাকা যায় আপনারাই বলুন। এই চাঁদাবাজি কইরা, হামলা কইরা, তারপরে মানুষকে খুন কইরা ক্ষমতায় থাকা যায়? এই বিশ্বের মধ্যে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ছিল শেখ হাসিনা, তার দিকে একটু তাকান। সে তবুও একটা রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। আর ওই ওয়াকার আওয়ামী লীগের কিছু মানুষকে সেফ এক্সিট দিয়েছে, আপনাদেরকে কি দিবে?
কেউ দিবে না। সুতরাং এগুলো বন্ধ করুন। 4 মাসের একটু বেশি হয়েছে আপনারা ক্ষমতায় গিয়েছেন, আর 4 মাস থাকতে পারেন কিনা সেটাই তো সন্দেহ। আপনারা সেই চিন্তা করেন না? একটা রাষ্ট্রের মধ্যে কয়জন প্রধানমন্ত্রী তাও আমরা দেশের মানুষ জানি না, কয়জন স্বরাষ্ট্রমন্ত্রী তাও আমরা জানি না, কয়জন আইনমন্ত্রী তাও জানি না। কি একটা মগের মুল্লুক আর কি একটা তামাশা, একটা পাগলের খেলা। হরেক রকম পাগল নিয়ে যেরকম মেলা মিলায় সেরকম মেলা মিলাইছেন। এই মেলা মিলায় পাগল দিয়া কয়দিন রাষ্ট্র পরিচালনা করা যায়? একটা রাষ্ট্রের মধ্যে 18 কোটি মানুষ চিন্তা করছেন আপনারা? আপনাদের সেই চিন্তা আছে? আপনাদের তো চিন্তা থাকার কথাই না, তার কারণ 79 জন অশিক্ষিত নাম। অবশেষে জামাত ইসলামীর টনক নড়েছে। এবার জামাত নড়ে চড়ে বসেছে। জামাত তার শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে তাদের সাথে দফারফা করতে চাইছে। প্রয়োজনে রাজপথে আন্দোলন করে হলেও দাবি আদায় করবে। দর্শক, আমি ফর দি ফার্স্ট টাইম আমি বলেছিলাম যেই দিন নির্বাচন কমিশন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে একটা নিষেধাজ্ঞা জারি করে, আমি সাথে সাথে বলেছিলাম এটা জামাত ঠেকানোর একটা ষড়যন্ত্র, অ্যাট এনি কস্ট। আন্দোলন করে হোক আর দফারফা করে হোক, আলোচনার মাধ্যমে হোক, এই ক্লজ জামাতকে বাতিল করাতে হবে। কারণ জামাত ইসলামীর নির্বাচনে জেতার মতো যোগ্য প্রার্থীর 90% বা 95% এমপিওভুক্ত শিক্ষক লোকাল গভর্নমেন্ট ইলেকশনে। অতএব সেই এমপিওভুক্ত শিক্ষকদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, তাহলে জামাতের ওইরকম জেতার মতো যোগ্য প্রার্থী থাকবে না। আর জামাত নেতৃবৃন্দ মোর দেন 90% এমপিওভুক্ত শিক্ষক লোকাল, এমনকি জাতীয় নেতৃত্ব একটা বিরাট অংশ এমপিওভুক্ত শিক্ষক। এই যে অধ্যাপক মুজিবুর রহমান, তিনি এমপিওভুক্ত শিক্ষক ছিলেন। এরকম আরো অনেকে আছেন, জাস্ট মাদ্রাসার শিক্ষক বা কলেজের শিক্ষক। জেলা পর্যায়ের নেতাদের যান 95% এমপিওভুক্ত শিক্ষক, স্কুল কলেজ মাদ্রাসা। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। 2 দিন পর বলবে যে তারা রাজনৈতিক দলের পদ হোল্ড করতে পারবে না, তাহলে তো জামাতের রাজনীতি থাকে না। তো জামাতকে নির্বাচনের আগে পরাজিত করে দেওয়ার একটা মহা আয়োজন বাংলাদেশে চলছে, যেটা আমি আগেই সতর্ক করেছিলাম। তো জামাত, আমি দেখেছি এই কথা বলার পর কমপক্ষে 1 সপ্তাহ পর্যন্ত এটা নিয়ে জামাতের কোনো বিবৃতি টু শব্দ কারো মুখে আমি শুনিনি। প্রত্যেক দিনই তো আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল বা জামাতের শীর্ষ নেতৃবৃন্দ নানান বক্তব্য দেন, কাউকে আমি দেখিনি এই বিষয়ে ভয়েস রেজ করতে। কিন্তু অবশেষে জামাতের টনক নড়েছে, তারা সরাসরি নির্বাচন কমিশনে গিয়েছে এবং জামাতের অনেক নেতৃবৃন্দ বলার চেষ্টা করছেন যে আমরা যে দাবি দেওয়া দিয়েছি এগুলো না মানলে আমরা আন্দোলন করব। দিস ইজ বাংলাদেশ। আলোচনার টেবিলে সমস্যার সমাধান দুরূহ ব্যাপার। আর আলোচনার টেবিলে সমস্যার সমাধান হলেও মূল চাপটা, মূল কলকাঠিটা মূলত রাজপথেই নাড়তে হয়। এই জন্য নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি করা, নির্বাচন কমিশন ঘেরাও করা, রাজপথে আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে দেয়া, এইগুলো এবার গাজী নজরুল ইসলামের চাইতেও ভয়াবহভাবে বিএনপির এমপি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কট। দর্শক, শুধু কট না, গাজী নজরুলের চাইতে কয়েক গুণ জঘন্যভাবে কট। যারা গাজী নজরুলের বিরুদ্ধে আপনারা বলেছিলেন, আমরা বলেছিলাম, গাজী নজরুলকে 2-4টা গালি দিয়ে আমাদের দায়িত্ব পালন করেছিলাম। এই বিএনপির মন্ত্রী এবং এমপি ফরহাদ হোসেনকে গালি দেওয়া আমাদের আপনার সবার নৈতিক দায়িত্ব। এবং আমি অনুরোধ করব দর্শক, আমাদের এই আলোচনা বিএনপির এমপি এবং প্রতিমন্ত্রী কি আকাম ঘটিয়েছে সেটা জামাত এমপি গাজী নজরুলের চাইতে যে কতটা জঘন্য, শেয়ার করে বাংলাদেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন, জানতে দিন। দর্শক, গোপন ভিডিও ফাঁস, আকামের ভিডিও ফাঁস, কুকীর্তি ফাঁস। এখানে কেন এবং কিভাবে জামাত এমপি গাজী নজরুল ইসলামের চাইতে এই বিএনপি এমপি এবং প্রতিমন্ত্রীর অপরাধটা ভয়াবহ, আপনি শুনলে অবাক হবেন। পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, তথ্য মন্ত্রণালয় ব্যবহার করে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সমস্ত ঘটনা ফাঁস হয়ে গেছে। অপরাধ করা এক জিনিস, অনৈতিক চর্চা করা ইটস ডিফারেন্ট, কিন্তু আপনার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে সেটা ধামাচাপা দিতে চাইবেন এবং ফেসিবাদী স্টাইলে, এটা মারাত্মক ঘটনা। এই ঘটনা ঘটিয়েছে বিএনপির এমপি কাম মন্ত্রী। আমি ডিটেলস আসছি। জামাত ইসলামী তো পাশ করেছে, জামাত এমপির কুকীর্তি ধরা পড়েছে, জামাত
35 ঘন্টার মধ্যে বহিষ্কার করেছে, দ্রুত গতিতে বহিষ্কার করেছে, এবং তারা এমপি পদ খেয়ে দেওয়ার জন্য সব ধরনের আয়োজন জামাত করেছে। অতএব জামাত পুরোপুরি পাস, সময়ের পরীক্ষা জামাত উত্তীর্ণ, নৈতিকতার মানদণ্ডে জামাত উত্তীর্ণ, জামাত কলুষ মুক্ত হলো এর মধ্য দিয়ে। কিন্তু এবার বিএনপির পালা, তাদের এমপি এবং প্রতিমন্ত্রী তার পদ বিএনপি কি করে, বিএনপি তাকে বহিষ্কার করে কিনা, এবার বিএনপির পরীক্ষার পালা। তবে বিএনপির নেতাকর্মীরা অলরেডি ব্যর্থ এবং বিএনপি সরকার অলরেডি ব্যর্থ ধরা খেয়েছে। কিভাবে? জামাত গাজী নজরুল ইসলামকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি। প্রথম দিকে জামাতের কেউ কেউ গাজী নজরুলের সেই ভিডিওকে এআই নির্মিত ভিডিও বলে চালালো, প্রত্যেকে পরে গাজী নজরুলকে ধরেছে, তোলাই দিয়েছে, গালি দিয়েছে যে তুই কুলাঙ্গার, তুই জামাতের মান সম্মান নষ্ট করছিস। কিন্তু এখন পর্যন্ত বিএনপি সরকার, বিএনপির লোকজন সবাই বিএনপির এমপি এবং প্রতিমন্ত্রী ফরহাদকে বাঁচাতে মিথ্যাচার করে যাচ্ছে। দেখেন, দি ডিসেন্ট ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান যদি না থাকতো তাহলে আমরা হয়তো অন্ধকারেই থাকতাম। গতকালকে এই এমপি এবং প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে, সাথে সাথে বিএনপির রাষ্ট্রযন্ত্র, আমি আসছি কিভাবে, প্রচার করেছে যে না এটা এআই নির্মিত। প্রথমে নাকি শিবিরের মিডিয়া সেল বা এরকম একটা পেজ থেকে প্রচারিত হয়েছে, পরবর্তীতে কমপক্ষে 9টা পত্রিকা রিপোর্ট করেছে যে শিবিরের মিডিয়া সেল পেজ থেকে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এআই নির্মিত ভুয়া ভিডিও প্রচার। এই রিপোর্ট প্রথম সারির সমস্ত গণমাধ্যমে করিয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি দি ডিসেন্টের গবেষণায় উঠে এসেছে, তদন্তে উঠে এসেছে যে সবগুলো পত্রিকায় একই ধাঁচের রিপোর্ট, চোখ বুঝে তারা বলে দিয়েছে যাচাই বাছাই ছাড়া এটা এআই নির্মিত। এবং রিপোর্টের প্যারাগ্রাফ, সেন্টেন্স অনেক কিছু এক, সিনট্যাক্স এক। এর অর্থ কি দাঁড়ায়? তথ্য মন্ত্রণালয় যারা সংবাদপত্র নিয়ন্ত্রণ করে তারা একটা রিপোর্ট বা সরকারের মন্ত্রীর একটা রিপোর্ট লিখে দিয়ে ওইটা সব গণমাধ্যমে পাঠিয়েছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা প্রচার করে দাও, বলে দাও যে এটা এআই। যাচাই বাছাই কোনো মিডিয়া করেনি। কারণ এটা কত বড় অপরাধ দেখেন। ফেসিবাদের অন্যতম প্রধান উপাদান হচ্ছে সংবাদপত্র নিয়ন্ত্রণ করা। চান্দিনার সাংবাদিক আশিকুর রহমান জুয়েল আপত্তিকর ভিডিও ভাইরাল। এই যে হলুদ মিডিয়াগুলা, এই কুত্তার বাচ্চাগুলা এমনি কি নিউজ ফিল্ডে এসে জামাত শিবিরের বিপক্ষে কথা বলে? তারা জানে জামাত শিবির যদি একবার ক্ষমতায় যায় এই ধরনের অনৈতিক কাজ করা সম্ভব নাই। সেই কারণে তারা জামাত শিবিরের বিপক্ষে কথা বলে। এই কুত্তার বাচ্চাগুলোকে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যেন সাংবাদিকতাই ভুলে যায়। এরা মানুষরূপী জানোয়ারের বাচ্চা। দেশের টাকা পাচার করে কারা? রিক্সা চালক, ভ্যান চালক, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী, দিন আনে দিন খায়, দিন মজুর। এরা কখনো দেশের টিয়া বিদেশে পাচার করে না। পাচার করে সুটটাই ভরা, টুপি মাথায় দেওয়া শিক্ষিত ভদ্র শয়তানেরা। আমগো দেশ গরিব না, আমগো দেশটাকে গরিব বানায় রাখছে, বানানো হয়েছে এই সুটটাই ভরা শিক্ষিত ছোরেরা। দেশের টিয়া বিদেশে পাচার করতে 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 দেশটাকে ল্যাংটা করি ফালাই রাখছে। দেশ নিজে এখন জাঙ্গা প্যান্ট, ছায়া, পেটিকোট, বিলাস কি নিজে শরীর রাখবো এইটাও দেশের নাই। সব শিক্ষিত চোরেরা চেয়ারে বসি বসি টিয়া পাচার করে। যেই সরকারি আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যেই সরকারি আসুক, এই চোরের আমলারা, এই চোরেরা সরকার থেকে শুরু করি সবাই চোর, টিয়া পাচার করে। আর এর ভুক্তভোগী হইতে আমরা যারা সাধারণ মানুষ আছি, গিয়া গরিব দুঃখী অসহায়, দিন আনি দিন খাই, দিন মজুর, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, তাদের কপালে এই দুঃখ নান্যতা আসি পড়ে। এই চোরেরা বউ বাচ্চা লই আনন্দে থাকে, সুখে থাকে, বউয়ের নামে ব্যাংক ব্যালেন্স করে, ফোলার নামে ব্যাংক ব্যালেন্স করে, নিজে আনন্দময় মুহূর্ত কাটায়। আর সব অভাব অনটন আসি পড়ে এই দেশের উপর। এবং এই দেশে আমাদের মতো যারা গরিব আছে, অসহায় আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন আনে দিন খায়, তাদের উপরে। অথচ এই চোরেরা চেয়ারে বসি বসি কোটি টাকা পাচার করে। সুইস ব্যাংকে পর্যন্ত এই দেশের টিয়া সুইস ব্যাংকে রাখা হয়। আবার এরা নামাজও পড়ে, সামনের কাতারে যাই তসবিও গোনে, আবার হাদিস শিখে। আরে বাবু রে বাবু, সমাজ সেবক, আবার হজ করি। কেউ আবার দাড়ি টাড়ি সাদা বানায় বেলা হজ করি। অথচ পুরা দেশটারে ল্যাংটা করি ফতে করে দিছে। আর ওই ফতের কাছে ড্রেনে আমরা যারা অসহায় আছি, গরিব, তারা ভরি থাকি ড্রেনের ভিতরে। কখনো এই দেশের টিয়া পাইপ ফিটিং করি বিদেশে পাচার করে, কখনো
বাতাসের সাহায্যে ফাটাই দেয়, কখনো চন্দ্র নক্ষত্র সূর্য এদের কাছে ফাটাই দেয়, এরা সুইচ ব্যাংকে নিয়ে রাখে। এমন একটা দেশে আমরা বাস করি, রাইতে হইলে ঘুমাই, সকালে উঠি দেখি খালি চোর। ফাপন নেয়, এত লাফায়। সরকার বিরোধী আন্দোলনের ডাক যদি এনসিপি, তারপরে জামাত বা জুলাইয়ের পক্ষের লোকজন যদি সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়ে রাস্তায় নামে, তাহলে কি বিএনপি ট্যাকেল দিতে পারবে? পারবে না। কেন বলি? এনসিপি, জামাত, জুলাইয়ের পক্ষের শক্তিরা যখন যদি একসাথে সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নামে, এর সাথে ঢুকে যাবে আওয়ামী লীগের সাপোর্টাররা। আওয়ামী লীগের তো কোটিখানেক সাপোর্টার তো আছেই, এরা ঢুকে যাবে। তখন বিএনপি এটাই তো আলাদা করতে পারবে না, কোনটা আওয়ামী লীগ, কোনটা এনসিপি, কোনটা জামাত, কোনটা জুলাই, এটাই আলাদা করতে পারবে না। এতেই প্যাকেট হয়ে যাবে বিএনপি। বিএনপি একা তো আওয়ামী লীগের সাথে পারে নাই, এটা তো সত্য, পারে নাই তো বিএনপি একা। তো এখন যদি সব একবারে নামে, বিএনপি এইটা ট্যাকেল দিতে পারবে না। তার মধ্যে আমলারা, আওয়ামী লীগের আমলের আমলারাই আছে, তার মধ্যে আওয়ামী লীগের আমলের ওই বড় বড় ব্যবসায়ীগুলাই তো আছে। বিএনপি একা এটা ট্যাকেলই দিতে পারবে না। বিএনপি একটা সুতার উপরে দাঁড়ায় আছে, এই সুতার উপরে দাঁড়ায় বিএনপি ফাপড় মারতেছে। এই ফাপড় বেশি দিন সুবিধা করতে পারবে না। যদি পাবলিক খেপা যায়, পাবলিক খালি নামবে, বাকিটা যা করার ওই আওয়ামী লীগে এসে করবে। আওয়ামী লীগের সাপোর্টার অভাব নাই, বিএনপিটা এফোর্ড করতে পারবে না। হয়তোবা সময় খুব কাছে আবারও রাস্তায় নামতে হবে, কারণ এই বিপ্লবের ফল আমরা ঘরে তুলে আনতে পারিনি। সবচেয়ে বড় ভুল সেদিন বঙ্গভবনে যাওয়া। সেদিন যদি শাহবাগে যাইতাম, সংবিধান ছুঁড়ে ফেলে দিতাম, একটি জনগণের সরকার তৈরি করতাম, তাহলে আজকে আমার ভাইদেরকে এইভাবে কাঁদতে হতো না। আপনি দেখলেন সেই চুপ্পু এই কাজটাই করে আসলো। আপনি আবার কালকে বলতেছেন উনি চিকিৎসার কারণে পদত্যাগ করতে পারে, দেশ থেকে বের হতেই পারে। মানে আপনি তাকে পদত্যাগ করে আবার দেশ থেকে বের করে দেওয়ার একটা এগ্রিমেন্ট করতেছেন কার সাথে? এটা আমার ভাই বললে সব দল এক না, সবাই এক না। জুলাইয়ের সাথে বেইমানি করতেছে বলে আজকে সংস্কার হচ্ছে না। ইংল্যান্ডে গেলেন কি জন্য? চিকিৎসার কথা বলে। একটা মানুষ ফিজিউটিভ, যার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড, আইনে সে পালাতক, রাষ্ট্রপতি শপথ নিছেন এই সংবিধান অনুযায়ী দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। সে কিভাবে একজন পালাতক আসামির সাথে ফোনে কথা বলে এদেশে কিভাবে সামরিক শাসন জারি করা যায় সে নিয়ে তিনি পরামর্শ করে আসছেন। যে কথাটা আমি প্রথম দিন থেকে বলছি, শোনেন, আব্দুর রহমান বিশ্বাস, অনেকে ইতিহাসের কথা জানেন না, আব্দুর রহমান বিশ্বাস সাহেব সেদিন বলছে আমি মৃত্যুকে বেছে নিব, কিন্তু আর্মির হাতে ক্ষমতা দিব না। সেজন্য নাসিম সাহেব সেদিন ক্ষমতা টেক ওভার করতে পারেনি। আমি প্রধানমন্ত্রীকে প্রথম দিন থেকে বলে আসছি, যতদিন এখানে চুপ থাকবে আপনার এই মসনদ, আপনার এটা হচ্ছে ভূমিকম্পের মতো কয়েক সেকেন্ডের ব্যাপার। এখনই যদি চুপ বলে যে আমি এই পার্লামেন্ট ভেঙে দিলাম এবং ক্ষমতা হস্তান্তর করে দিলাম কার কাছে? সেনাবাহিনী প্রধানের কাছে। কি করার আছে? জুলাইয়ের সাথে বেইমানি হচ্ছে বলে এই ভাইয়ের সন্তানদের এখনো বিচার হচ্ছে না। এই চুপ্পুরা এখন এখানে বসে আছে, এই এস্টাবলিশমেন্ট এখনো আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সো এই রক্তের বিরুদ্ধে দাঁড়ায় আছে কে? এই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন যতক্ষণ আপনি এই অবৈধ ডকুমেন্টটাকে যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন, বৈধ বাংলাদেশের জন্ম হবে না। 16ই ডিসেম্বর সেজন্য আমি বলছি পরাধীনতার শুরু, বিজয় আসবে যেদিন এই ভারতের তৈরি ডকুমেন্ট ফেলে দিবেন, সেদিন আমার সন্তানদের রক্তের দাম দেওয়া হবে এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাবো। আজকে 24-এ আমার সন্তানেরা রক্ত দিয়ে প্রমাণ করে দিল এই অবৈধ জিনিস দিয়ে ফ্যাসিস্ট তৈরি হতে পারে, কোনোদিন ইনসাফ কায়েম হতে পারে না। 55 বছর এই দেশকে শাসন করতেছেন আপনি একটা অবৈধ ডকুমেন্ট দিয়ে। আমি আবার বলে দিচ্ছি, 55 বছর যে দেশকে আপনি শাসন করতেছেন একটা অবৈধ ডকুমেন্ট দিয়ে, যে ডকুমেন্টের নাম সংবিধান। তো অবৈধ জিনিস দিয়ে কোনদিন বৈধ হতে পারে? 91% মুসলমানের দেশে 70 সালের ভোট হলো, সে ভোটে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এবং কোরআন ও সুন্নাহর বিপক্ষে কোনো আইন করব না। আপনি সংবিধানে 72 সালে ধর্মনিরপেক্ষতা ঢুকালেন কিভাবে? কে দিল আপনাকে? ম্যান্ডেট তো পাইতে হবে। আপনাদেরকে একদম সবাইকে আমরা সবসময় আমি চ্যালেঞ্জ করি, ভাইরে 25শে মার্চের আগ পর্যন্ত একটা ডকুমেন্ট দেখান যে ডকুমেন্টে 7ই মার্চের ভাষণ বলেন, 6 দফা বলেন, 11 দফা বলেন, 21 দফা বলেন, যুক্তফ্রন্টের কোথাও ধর্মনিরপেক্ষতা ছিল? সমাজতন্ত্র ছিল না। আপনি কনস্টিটিউশনে ঢুকাই দিলেন ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। তাহলে 4টার মধ্যে যদি 3টার জন্যই এই যুদ্ধ হয়নি। এদেশের মানুষ কোনোদিন সে যুদ্ধ করেনি। এদেশের মানুষ একটা ধর্মপ্রাণ মানুষ। সেই সংবিধান আপনাকে ইন্ডিয়া তৈরি করে দিল। কি তৈরি করে দিল? 4টা জিনিসের উপর, যে 4টা ইন্ডিয়ার প্রেসক্রিপশন। তাহলে এই অবৈধ ডকুমেন্ট দিয়ে 55 বছর আপনি দেশ শাসন করলেন। আজকে 24-এ আমার সন্তানেরা রক্ত দিয়ে প্রমাণ করে দিল এই অবৈধ জিনিস দিয়ে ফ্যাসিস্ট তৈরি হতে পারে, কোনোদিন ইনসাফ কায়েম হতে পারে না।
যদি ইনসাফ কায়েম হতে না পারে তাহলে ইনসাফের জন্য দুইটা কাজ করতে হবে। একটা কাজ কি, এই সংবিধান পরিবর্তন করতে হবে। এই সংবিধান পরিবর্তন করতে হবে। আমার শহীদের ভাই উনি বললেন রাজনৈতিকভাবে সবাই এক। হ্যাঁ, 270 দিন একসাথে বসে আপনারা সবাই সিদ্ধান্ত গ্রহণ করলেন এই সংবিধান পরিবর্তন করা হবে। আপনারা হাঁ ভোটে ভোট চাইলেন, কিন্তু আপনারা কি করলেন দেখেন, বেইমানির ফল কোনোদিন ভালো হয় না। আমি সেই 5ই আগস্টের পর থেকে প্রথম দিন থেকে, হাসিনুর ভাইও আছে, প্রথম দিন থেকে আমি বলে আসি, আপনি যদি বীজটাকে রেখে দেন গাছ ভালো হবে না। রাষ্ট্রপতি সরান, চুপ্পুকে সরান। সেই কথাটাই কিন্তু আজকে বিএনপি করতেছে। দেখেন কেন করতেছে। চুপ্পু গেলেন চিকিৎসার কথা বলে ইংল্যান্ডে, চুপ্পু সাহেব ইংল্যান্ডে গেলেন কি জন্য? চিকিৎসার কথা বলে। একটা মানুষ ফিজিউটিভ, যার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড, আইনে সে পালাতক, রাষ্ট্রপতি শপথ নিছেন এই সংবিধান অনুযায়ী দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। সে কিভাবে একজন পালাতক আসামির সাথে ফোনে কথা বলে এদেশে কিভাবে সামরিক শাসন জারি করা যায় সে নিয়ে তিনি পরামর্শ করে আসছেন। যে কথাটা আমি প্রথম দিন থেকে বলছি, শোনেন, আব্দুর রহমান বিশ্বাস, অনেকে ইতিহাসের কথা জানেন না, আব্দুর রহমান বিশ্বাস সাহেব সেদিন বলছে আমি মৃত্যুকে বেছে নিব কিন্তু আর্মির হাতে ক্ষমতা দিব না। সেজন্য নাসিম সাহেব সেদিন ক্ষমতা টেক ওভার করতে পারেনি। আমি জনাব প্রধানমন্ত্রীকে প্রথম দিন থেকে বলে আসছি, যতদিন এখানে চুপ্পু থাকবে আপনার এই মসনদ, আপনার এটা হচ্ছে ভূমিকম্পের মতো কয়েক সেকেন্ডের ব্যাপার। এখনই যদি চুপ্পু বলে যে আমি এই পার্লামেন্ট ভেঙে দিলাম এবং ক্ষমতা হস্তান্তর করে দিলাম, কার কাছে? সেনাবাহিনী প্রধানের কাছে। কি করার আছে? কারণ এই সংবিধানে এটাই প্রভিশন, এই সংবিধানের এটাই প্রভিশন। আপনি দেখলেন সেই চুপ্পু এই কাজটাই করে আসলো। আপনি আবার কালকে বলতেছেন উনি চিকিৎসার কারণে পদত্যাগ করতে পারে, দেশ থেকে বের হতেই পারে। মানে আপনি তাকে পদত্যাগ করে আবার দেশ থেকে বের করে দেওয়ার একটা এগ্রিমেন্ট করতেছেন কার সাথে? এটা আমার ভাই বলে সব দল এক না, সবাই এক না। জুলাইয়ের সাথে বেইমানি করতেছে বলে আজকে সংস্কার হচ্ছে না, জুলাইয়ের সাথে বেইমানি হচ্ছে বলে এই ভাইয়ের সন্তানদের এখনো বিচার হচ্ছে না। এই চুপ্পুরা এখন এখানে বসে আছে, এই এস্টাবলিশমেন্ট এখনো আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সো এই রক্তের বিরুদ্ধে দাঁড়ায় আছে কে? এই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন যতক্ষণ আপনি এই অবৈধ ডকুমেন্টটাকে যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন, বৈধ বাংলাদেশের জন্ম হবে না। 16ই ডিসেম্বর সেজন্য আমি বলছি পরাধীনতার শুরু, বিজয় আসবে যেদিন এই ভারতের তৈরি ডকুমেন্ট ফেলে দিবেন, সেদিন আমার সন্তানদের রক্তের দাম দেওয়া হবে এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাবো। আর যতদিন